আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। আজকে ওয়েদারটা মাশাআল্লাহ অনেক ভালো। আজকে রোদ উঠছে অনেকদিন ধরে। আজকে রোদ ওঠে না, অবশ্য 3-4 দিন ধরে প্রায় রোদ ওঠেই না। তো আজকে ভালোই রোদ উঠছে, কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি যখন রওনা করছি অফিসে যাওয়ার উদ্দেশ্যে, তখন একটু রোদ ছিল না, যেটাতে আমার উপর একটা প্রভাব পড়ছে গোসল না করার। আজকে 2-1 দিন থেকে আমিও গোসল করি না, এটা যাই হোক, এটা মানি নেওয়া যাবে। সেন্টেন দিয়ে একটু পাউডার দিয়ে চলা যায়, তবে গোসলটা দিলে একদম ফ্রেশ মুডে চলাচল করা যায়। সেটা গোসল না দিলে সেটা বোঝা যায়। গোসল না দিলে আপনার কিরকম হবে অনুভূতিটা, যে আপনি বসে থাকবেন সেখানেও ভালো লাগবে না, আপনি দাঁড়ায় থাকবেন সেখানেও ভালো লাগবে না, আপনি যে একটা কাজ করতেছেন সেই কাজের মধ্যে আপনি মনোনিবেশ করতে পারবেন না। টোটালি আর কি, একটু গোসল না দিলে এই ধরনের ঘটনাগুলো হয়। আর আমার হচ্ছে অভ্যাস যে একটা দিন আমি গোসল ছাড়া থাকতে পারি না। একটু ওয়েটওয়ালা মানুষ, তো গোসল করানোটা আসলে করাটা আমার জন্য বেটার। মরণ যেদিন আসবে তোমার বুঝবে ও। যদি বাঁচতে চাও গাড়ি চালাও আস্তে, কি যদি চাও বাঁচতে গাড়ি চালাও আস্তে। আমি অবশ্য খুব হাইলি গাড়ি চালাই না, ধীরেই গাড়ি চালানো আমি পছন্দ করি। কেন ধীরে গাড়ি চালানোর সাথেও আমার একটা অ্যাক্সিডেন্টের যে ব্যাপার আমি দেখেছি। আসলে আজান দিচ্ছে না, আচ্ছা মসজিদটা পার হয় একটু। এখন বাজে দুপুরে 1টা, আর 1টার সময় আমি অফিস যাচ্ছি, মানে আমার হচ্ছে রাত্রের ডিউটি পড়তেছে। 2টা টু 10টা পর্যন্ত আমার ডিউটি। যাওয়ার সময় আজকে যেহেতু রোদ উঠছে, এই কারণে আমি আজকে অতটা প্যাকেট হই নাই। প্যাকেট বলতে রেইনকোট পরি, রেইনকোটের প্যান্ট পরি, তারপর হচ্ছে মাফলারটাই এমন ভাবে পেঁচে দেই যেন একটু পরিমাণে শীত বা ঠান্ডা না আসতে পারে। কিন্তু আজকে রোদ উঠছে মাশাআল্লাহ। আমার মেয়ে সে যে কি অবস্থায় আছে, আজকে 3-4 দিন হলো দেখতে যাই না, শ্বশুর বাড়িতে আছে ওরা। আজান দিচ্ছে কিন্তু কথা বলা তো ঠিক না, তারপর কথা বলতেছি। এটা চাউলের ট্রাক। মরণ যেদিন আসবে তোমার বুঝবে হরে মন। বাহাদুরির শেষ হবে জড়াবে সাদা কাফন। মরণ যেদিন আসবে তোমার বুঝবে ওরে মন। গজলটা ভালো লাগে, একটু শুনে দেখিয়েন, সাজেস্ট করতেছি। অসাধারণ একটা গজল। রুকো যারা রুকো। একটু সাইডে একটু দাঁড়াইলেই হয়। এখানে সম্ভবত মাল নামানো হইতেছে।
আজ সকাল 11 ঘটিকায় তার নিজ বাসভবনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ প্রচুর মারা যাইতেছে, মানুষ প্রচুর মারা যাইতেছে বলতে আমাদের ফ্যামিলি থেকেই যে কতগুলো মানুষ চলে গেল। আমার নিজ চাচা জ্যাঠো, আমার দাদি, আমার বড় আপা পর্যন্ত চলে গেছে। বড় আপা মানে আমার নিজের বোন। আমার বড় আপা চলে যাওয়ার পর থেকে জীবনটা আর ওরকম ভাবে আসলে সাজাইতেছি না। খুব ইজি লাগতেছে, মানে খুব ইজি লাগে সব সময় যে মারাই তো যাবো একদিন, এরকম একটা মনোভাব তৈরি হয়েছে। আর সবচাইতে ভালো ব্যাপার হলো বড়পা মারা যাওয়ার পর আমি গান একটা পুরোটাই শুনছি। এটা আসলে আমার মনে নাই যে আমি গান পুরোটাই শুনছি। যাই হোক, আল্লাহ তাআলা হেদায়েত মানুষকে কিভাবে দিবে না দিবে এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা। তবে এতটুকু আমি হেদায়েত পাইছি যে গান আসলে এটা আমার কাছে অসহ্য লাগে। আমার বাইকের পিছনে এক ছেলে আমি নিয়ে যাতায়াত করছিলাম। হ্যাঁ, আমার অফিসের এক ছেলে, বেয়াদব মার্কা এক ছেলেকে নিয়ে যাতায়াত করছিলাম। তো ভাবছিলাম ওর মা নাই, তো মা না থাকার বেদনাটা আসলে আমি ফিল করি। হ্যাঁ, কিন্তু আসলে ছেলেটার মা নাই বলতে মারা যায় নাই, ওর আব্বু আম্মুর ডিভোর্স হয়েছে। সেই ক্ষেত্রে আমি জানি যে মাউরানি বাচ্চা, মাউরানি ছেলে, মাউরানি কলিগ আমার, সেই ক্ষেত্রে নিয়ে যাতায়াত করাটা আমার পক্ষেও বেটার। কেননা ওর থেকে খুব কম টাকায় আমি নিতাম। ওর তেল উঠাই দিতে চাইছিল 50 টাকা করে নিতাম। প্রায় 30 কিলোমিটার যাতায়াত, মানে যাওয়া 30 কিলোমিটার, আসা 30 কিলোমিটার, তাহলে 60 কিলোমিটার। ওর থেকে 50 টাকা করে আমি নিতাম। তো ছেলেটার এমন ব্যবহার যেটা মোটেও কাম্য ছিল না, একেবারে মানে মারা হইলে আর কি যেরকম হয়, বাবা না থাকলেও হয়, কিন্তু মা ছাড়া একেবারেই হয় না। বাচ্চা কাচ্চা মানুষের মতো মানুষ করাটা খুব টাফ। যেমন আমার বোন মারা গেছে, আমার হচ্ছে একটা ভাগিনা আছে বড়, ও কারো কথাই শোনে না, ও যেটা মনে করে সেটাই। ইস, খুব মায়ের পড়ল। ওর কিরকম ব্যবহারটা, মানে ওর আম্মু যখন ছিল তখন তো অবশ্যই ওর আম্মু চিল্লি করে পাঠাইতো স্কুলে বা একটা যে কোনো একটা উদ্দেশ্যপূর্ণ একটা জায়গায় পাঠাইতো। এখন কথা হলো ওর আম্মু নাই, সেই ক্ষেত্রে ওরে পরিচালনা করাটা একেবারে সবার জন্য টাফ হয়েছে, বিশেষ করে আমাদের জন্য। আমি কখনো ওরে রাগ হই না। ওর যখন আম্মু ছিল তখন রাগ করছিলাম ওর সঙ্গে, একটা অনিয়ম দুর্নীতি যদি দেখতাম ওর মধ্যে তাহলে একটু রাগ হইতাম। কিন্তু ওর আম্মু মারা যাওয়ার পর থেকে আসলে ওর সাথে আমি কথাটা বলি না। কেননা এটা আমার পক্ষে বলাটা সম্ভব হবে না, বা বলাটাও ঠিক হবে না। বড় হয়ে বলবে মামা এমন ছিল, অমন ছিল, অমন ছিল, এইটার দরকার নেই। হ্যাঁ, তারপরেও যে এতটা ওরে আগলে রেখে মানুষ করতেছি, বড় হওয়ার পর যে ও কি মন মানসিকতা নিয়ে চলবে বা কি মন মানসিকতা ধারণ করবে সেটা আল্লাহ জানে আর ও জানে। একটাই বিষয় কি, ও এতিম হিসাবে, ও বলতে আমার ভাগিনা, এতিম হিসাবে যথেষ্ট আর কি কেয়ার করতেছি। দেন ওর পিছনে সাফার করতেছে আমার বাবা মা, যেটা আমার ভাগিনার বোঝা উচিত। বড় হওয়ার পর এই সমস্ত আসলে ছেলে হোক কিংবা মেয়ে হোক, অল্প একটু দেখো, আপনি এখন তাদের সঙ্গে একটু আলাদা ব্যবহার করলেন, যেমন ও স্কুল যাইতেছে না বা স্কুলের যাইতে পছন্দ করতেছে না, সেই ক্ষেত্রে আপনি একটু ওরে রাগারাগি করলেন বা একটু শাসন করলেন। এই শাসনটা মনে রাখবে যে নানা নানির বাড়িতে ছিলাম, এরকম দুর্ব্যবহার করছে আমার সঙ্গে। ওর আব্বুকে আমি সাফ বলে দিছি। ওর আব্বু বলছিল আমাকে যে আলামিন
পারলে একটু শাসন করিস, কিন্তু না, আমি স্টেট বাই স্টেট কথা বলছি যে না, এটা বলাটা ঠিক হবে নয়। কেননা আমাদের দোষ বেশি হয়, যেটা আমি বুঝি বা আমি নিজেই করছি, সেই ক্ষেত্রে অভিজ্ঞতা তো থাকতেই হবে বা আছে। যাই হোক, প্রসঙ্গবাদ, একটা প্রসঙ্গ জেদ ধরে আসলে কথা বলাটাও ঠিক না। আমি বরংবার একটা বিষয় নিয়ে কথা বলি, যেটা হলো অভাবে স্বভাব নষ্ট। আমি ভিডিও আসলে এই জন্য করি, এইটা আসলে সবাই আমাকে, যে পথে আমি যাই সেই পথে আমাকে দেখছে সচরাচর যে মানুষগুলো থাকে, সবাই আমার ফেস পরিচিত না, আমাকে পরিচিত। আমি যদি মোবাইল কিংবা হেলমেট অথবা গাড়িতে চেপে যাই, যে রোড দিয়েই যাবো আমি গাইবান্ধা, সেই রোড থেকে আমাকে চিনবে ওরা। মানে এতটা পপুলার বলবো না, ট্রেন্ডিং এ আসছি। সিগন্যাল নাই, বেটার ঘরে বেটা। আমি ভাবছিলাম ও কোন দিক থেকে কোন দিক জানে যায়, আটকাল না থাকলে যা হয় আর কি। ও হর্ন দিতেছে, আমি তো আর বুঝতেছি না যে কেন হর্ন দিচ্ছে। একটু সিগন্যাল দিয়ে পারাপার হইলে আমার জন্য সাইড দেওয়াটা সহজ হয়। ও কালকে একটা ঘটনা, সেটা হলো আপনি একটা জিনিস মিন করবেন, সেটা হলো আপনি যখন ভিডিও করবেন কোনো কিছু ক্লিপ আপনি উঠাবেন, যারা ভিডিও করেন সচরাচর টিকটকে অথবা ফেসবুকে আপলোড করার জন্য ভিডিও করেন, ওনারা কোনো ছেলেকে যখন ভিডিওতে নিয়ে আসে, ছেলেটা এমন ভাবে মুখ ঢাকে যেন নতুন কন্যা, মানে নতুন কন্যা বলতে নতুন কয়না, আমাদের হচ্ছে রংপুরিয়া ভাষা নতুন কয়না, কি বলে নতুন বউ, হ্যাঁ, এরকম ভাবে আচরণটা করে। কিন্তু কালকে একটা ঘটনা, সেটা হলো আমার এক হচ্ছে কলিগ, উনি বলতেছে, আলামিন ভাই আপনি যেহেতু ভিডিও করেন প্রতিদিন, কথাও বলেন প্রতিদিন, প্রতিনিয়ত কথা বলতেই হয়, সেই ক্ষেত্রে আমাকেও ভিডিওতে নেন। আপনার ভিডিওতে যদি আমাকে নেন তাহলে দেখা যাবে যে আমারও জড়তা, মুখের যে জড়তা সেটা একটু খুলে যাবে, আমি কথাটা ইজিলি বলতে পারবো। যেমনটা ছিল আমার পূর্বের যে ভিডিওগুলো ছিল, সেই ভিডিওর কথা দেন এই ভিডিওটার ভয়েস আসমান জমিন পার্থক্য আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। অনেক আগের ভিডিও ওইটা, আমার মনে হয় আমি যেহেতু 100+ করছি ভিডিও, সেই ক্ষেত্রে নাম্বার 1 লিস্টে যদি দেখতে পান, যদি ভয়েসওয়ালা ভিডিও দেখতে পান, সেখানে চেক করবেন যে আমার তখন ভয়েসটা কিরকম ছিল আর এখন ভয়েসটা কেমন। হ্যাঁ, এটা একটু দেখবেন। কথা হলো যে আপনি একটা কাজ করতেছেন, সেখানে বাধা তো পড়বেই। বাধাকে যদি উপেক্ষা করে আপনি চলতে থাকেন আপনার মতো দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে, আমি মনে করি সফল। যেমনটা আমি মনে করি আমার ক্ষেত্রে। হ্যাঁ, দেখিয়ে কি জানি বলতেছিল বাচ্চাটা। বাচ্চাটা যেন কি যেন বলতেছে। ওইটাই বলতেছিলাম যে আমাকে একজন বলছিল যে ভাই আপনি প্রফেশনাল ভাবে এগুলো ভিডিও করেন যারা ইনকাম সোর্স হিসাবে রাখার জন্য, নাকি এমনিতে হুদাই আপনি ভিডিওগুলো করেন। আমি ওনাকে বলছিলাম যে ভাই আমার ইউটিউবের পেছনে এত টাকা ব্যয় হয়েছে, প্রায় 30-40 হাজার টাকা ব্যয় হয়েছে, আমি টাকাগুলো উঠাবো এমন ভাবে বলছি, দেন আমি এটা করেই ছাড়বো, এই প্রতিজ্ঞা আমার আছে। যতদিন আমাকে যদি, আর একটা বিষয় কি, ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে আপনি ভালো সাজলে আপনাকে কেউ অ্যালাউ করবে না। যদি কেউ হট 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 লাইনে আসছে আমার,
এই যে ওভারটেক না, আমার লাইন তো আমি ওরে ছাড়বো না। ও যতই আমার সিগন্যাল দেখ দাঁড়া একটু, আমার তো দাঁড়ানো সম্ভব হবে না, কেননা এটা আমার লাইন। আর যাই হোক, কথা হলো যে ইউটিউব প্ল্যাটফর্মে আমি যে এই কথাগুলো বলতেছি, এই ভয়েসটা দিতেছি, আমি যে ভিডিওটা করতেছি, হ্যাঁ, এই ভিডিওটা যে করতেছি এটার মধ্যে অবশ্য কষ্ট আছে, লাজ লজ্জা শরম ভেদ করেই যেহেতু করতেছি। এটা আপনি ট্রাই করেন, আপনি খুব ইজিলি ভাবে, আপনার যদি বাইক থাকে অথবা আপনার যদি বাইসাইকেল থাকে, সেক্ষেত্রেও আপনি ট্রাই করতে পারবেন, আপনি ভিডিওগুলো করতে পারবেন না। যদিও করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ভয়েস ওভার করতে পারবেন না, ভয়েস দিয়ে এভাবে সরাসরি কথা বলতে পারবেন না, ঠিক আছে? যেমন আমি মানুষজনরে ভেদ করে কথা বলতেছি, যেমন বাজার হাট বাজার কোনো কিছুই আমি বুঝতেছি না বা দেখতেছি না, ওখানে ভয়েস ওভার করতেছি। আপনি এটা মোটেও পারবেন না, ট্রাই করে দেখতে পারেন। আমি ইউটিউবারদের অথবা ফেসবুকে যারা কাজ করে তাদের বলতেছি না, যারা স্টেজে পর্যন্ত কথা বলে তারাও এভাবে ভিডিওটা আসলে মেক করতে পারবে না, যেটা আমি করতেছি। অনেকে রাইডার দেখবেন যে বিডি রাইডার, অমুক রাইডার, তমুক রাইডার, যারা শুধুমাত্র ফাঁকা জায়গায় কথা বলে, এরকম বাজারের মধ্যে কথা বলতে খুব কম দেখবেন, ঠিক আছে? মূলত সেদিন আমার নানি মারা গেল, আমি যে কথা বলতেছি, তো আমি জানি যে আমার দৃঢ় প্রতিজ্ঞা বা দৃঢ় বিশ্বাস আমার মধ্যে আছে যে আমি হয়তো কথা বলতে পারবো 10-এর সামনে। যখন আমার নানি মারা গেল, জানাজার সময় আমাকে সামনে দিল আমার নানা। আমার নানা বলতেছে যে আলামিন, তুই কথা বলিস তো তোর নানির সম্পর্কে। মানে কি বলতে হয়, যারা জানাজা করছেন তারা তো জানেনি, ওখানে সামনে গিয়ে বলতে হয় আসসালামু আলাইকুম, আমি মাইয়াতের অমুক তমুক, এভাবে একটা পরিচয় দেওয়ার পর বলতে হয় যে মাইয়াতের যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে সেই ক্ষেত্রে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন, এবং যদি মাইয়াত কাল থেকে দেনা পাওনা পায় অথবা মাইয়াতের কাছ থেকে কেউ পান, সেক্ষেত্রে বরাবরই আমাদেরকে জানাবেন, আমরা সেই দেনা পাওনাগুলোকে পরিশোধ করার চেষ্টা করব। এবং যদি মোটা অঙ্কের টাকা মাইয়াত কারোর কাছ থেকে পেয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা সেটাও ফেরত দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এতটুকু কথা। তো 10-এর সামনে আপনি যদি চান, এতটুকু কথাই আপনি বলতে পারবেন না। কথা বলাটা মূলত একটা আর্ট, ঠিক আছে? একজন চাইলেই আসলে ভয়েস ওভার করতে পারে না। ভিডিও করা তো সহজ, আপনি যাইতেছেন ভিডিও করতেছেন, এটা একেবারে সিম্পল, কিন্তু ভয়েস ওভার করাটা দুর্দান্ত একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আজকে কি শনিবার? আল্লাহ, 19 মিনিট। তার মানে আমার বাড়ি থেকে লক্ষ্মীপুর আসতে 19 মিনিট সময় লাগলো। টাকার পিছনে ছুটছি আমি। হ্যাঁ, টাকার পিছনে কেন ছুটছি সেটাও বলি। প্রায় আমার বিয়ে শাদীর প্রায় 2 বছর হয়ে গেছে। চিকিৎসার পিছনে লাখ লাখ টাকা ব্যয় করছি, যেটা অফিস থেকে স্যালারি পাইতাম সব টাকাটাই চিকিৎসার পেছনে ব্যয় করতাম। পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে যেহেতু আল্লাহর রহমতে চিকিৎসা শেষ, সেই ক্ষেত্রে চিন্তা করলাম যে না, কিছু টাকা সঞ্চয় করা দরকার। খুব তাল। এরকম একটা গাড়ি কেনা দরকার, কেননা আমারও যেহেতু বাচ্চা একটা মেয়ে, কেবল 1 মাস 15 দিন বা 20 দিন চলতেছে। সরি ফর দ্যাট, 1 মাস মনে হয় 5-10 দিন চলবে এরকম।
এ তো ভালো ঝামেলা শুরু করছে রে। মরণ যেদিন আসবে তোমার, বুঝবে ওরে মন, বাহাদুরির শেষ হবে সব, জড়াবে সাদা কাফন। এরে না কাটাইলে হবে না ভাই রে। শালা তো সাইডও দিচ্ছে না রে। এগুলা গাড়ি হাই রিক্স। এর আগে এই গাড়িতে আমাদের এলাকায় 2 জন শিশুকে মারছে এই গাড়ি, আজকে 3-4 বছর হবে ঘটনা। পরে এলাকাবাসী সবাই একজোট হয়ে এই গাড়িটাকে পুড়ে দিতে চাইছিল, পরে পুলিশের বাধার সম্মুখীন হয়ে পুড়ে আর দেয় নাই। আর পুড়ে দিয়েই জানি লাভ কি, গাড়ির তো কোনো দোষ নাই, চালকের দোষ। হ্যাঁ, ছেলেগুলো আসলে গাড়ি সাইকেলে আসতে চাইছিল, মানে সাইকেল নিয়ে যাচ্ছিল, এমন তো অবস্থায় হালকা মোচড় ছিল, খুব বেশি একটা মোচড় ছিল না। এই গাড়িগুলো ভালো, কিন্তু এটা কি গাড়ি? হুন্ডা। এই গাড়িগুলো খুব দৌড়ায়, চিকন চাকা। এটা কি মাহফিল নাকি না হিন্দুদের নাকি কিছুই বুঝলাম না। আর যাই হোক, কি হয় হোক, এখন কথা হলো এটা কি? এটা বিয়া? হ্যাঁ, এটা বিয়া। এটা হইছে এই রাস্তায়, এই জন্য আমি আসতে চাই না। এই রাস্তাটা জঘন্য একটা রাস্তা, মানে এটা যে কবে নাগাদ ভালো হবে কিছুই বুঝতেছি না। ওই যে অটোগুলা দেখেন, মানে বাম দিক থেকে ডানে যাইতেছে, আবার দেখেন ভালো করে বাম দিক থেকে ডানে যাইতেছে। ওনাদের কিন্তু বামে এই যে হুন্ডালাও দেখেন। হ্যাঁ, আমিও যাওয়ার একটা কারণ এই যে দেখেন গর্তটা দেখেন, মানে এটা ভিডিও আকারে দেখলে তো আর বুঝবেন না যে গর্তগুলা কত বড় বড় গর্ত। গাড়ি যদি পড়ে ওখানকার গর্তের মধ্যে পড়লে গাড়ির খবর হয়ে যায়। এর পেছনে পেছনে যাওয়া যাওয়া নয়। এমনিতে ধুলাবালু অবস্থা শেষ, ওর পিছনে পিছনে গেলে আরো শেষ। মরণ যেদিন আসবে তোমার, বুঝবে ওরে মন, বুঝবে ওরে মন, বুঝবে ওরে মন, বাহাদুরির শেষ হবে সব, জড়াবে সাদা কাফন। সামনে তো আরো জঘন্য রাস্তাটা। আমি অবশ্য এখন ভিডিও করতেছি, এটা কিন্তু লাইভ চলতেছে, মানে এটা লাইভে আমি চালাই দেব। হ্যাঁ, এখন জাস্ট ভিডিওটা করে রাখতেছি, এটা রাত্রে অথবা যখন সময় পাবো তখন আমি স্ক্রিন কাস্ট করে লাইভে চালাই দেব। অনেকটা আসলে ধৈর্য নিয়ে ইউটিউবে আসতে হয় বা ইউটিউবে মেক করতে হয় ভিডিও। আরেকদিন একটা কাজ করা লাগবে, সেটা হলো লং একটা ট্যুর দিতে হবে। লং একটা ট্যুর দেওয়ার সময় বাড়ি থেকে একদম সেই কাঙ্ক্ষিত জায়গাটা পর্যন্ত ভিডিও যদি করে থাকি, দেখা যাবে যে 5-6 ঘন্টা ভিডিওর একটা যদি হয়, আপনার ডেট যদি হয়, সেক্ষেত্রে ভালো ভিউয়ার্স পাওয়া যাবে, এমনটা আশাবাদী আমি। আমার ভিডিও হয় কি 2 ঘন্টাও হয় না,
এইটাই একটু প্রবলেম, সবচাইতে বড় প্রবলেম এটাই। ভিডিও সরঞ্জাম সবসময় আমার সাথেই থাকে, চাইলেই ভিডিও করতে পারি। মরণ যেদিন আসবে তোমার, এইগুলো কি লাড়ি দিচ্ছে রে ভাই? বিশ্ব রোডের মধ্যে এগুলো লাড়ি দেওয়া তো এগুলো একেবারেই ঠিক না। সেদিন দেখলাম এই বাড়ির অবস্থাটা এমন, হ্যাঁ, আজকে সেই বাড়ি কি অবস্থা করছে। ওফ শালা, এদের তো ভিডিওটা করি নেওয়া যাওয়া লাগে রে। তোরা কাছে লোক কান্দাইছিস, জানিস না তোরা কাছে লোক কান্দাইছিস। আমি সচরাচর একটা লজ্জাজনক কথা বলি, সেটা হলো আমি ভিডিও মানে সরি আমি রাস্তার আশেপাশে এইগুলা জায়গায় আমার মানে এক নম্বর চাপে না, যদিও চাপে আমি কখনো বসি না, আর যদিও বসি সেই ক্ষেত্রে আমার টাফ হয়ে যায়, মানে এক নম্বর করা মানে হবেই না, এরকম অবস্থা হয়ে যায়। যদি এরকম দূর দূরান্তে যাওয়া যায় যেখানে মানুষজন কম হবে, সেই ক্ষেত্রে আসলে চাপে। অন্যথায় এক নম্বর যদি করার জন্য বসি অসম্ভব, আমার চাপেই না কেন জানি। এই 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 আর এরা দুইজনে একসঙ্গে বসছে। মরণ যেদিন আসবে তোমার, বুঝবে ওরে মন। ও বাবা, পুলিশের গাড়ি কেন জানিবে, তার শালা যদি দাঁড় করায় আবার ঝামেলা। সামন পেছন দেখিয়েও যায় না শ্বশুর। আজকে শনিবার, মনে হইতেছে আজকে শুক্রবার, এমনটা মনে হচ্ছে নামাজি ব্যক্তিদের দেখে। কাউকে একটা ঘটনা ঘটছে, সেটা হলো আমার এক কলিগকে প্রতিদিন নিয়ে যাতায়াত করি আমি, সেই ক্ষেত্রে কলিগ আমারে টাকা দিল 3 দিন আগে, 100 টাকা দিচ্ছে, ওর বাড়ি থেকে অফিস 35 টাকার ভাড়া, সেক্ষেত্রে ও 35 টাকা আমার মিল করে দিচ্ছে 3 দিন, মানে 3 বার জার্নি করার জন্য। একবার নিয়ে যাব আর 2 বার নিয়ে আসবো, নিয়ে যাব, এই শেষ, ওর 100 টাকা শেষ। তো ও ভাবছে যে আমার পুরো টাকাটাই দিচ্ছে, কিন্তু না, বেচারা আমারে মাঠে মাঠ দিয়ে দিচ্ছে, কালকের পুরো টাকাটা দেয় নাই, প্রায় 70 টাকা। গা ফালা ফালা উঠছে আমার কালকে, যখনই বলছে ভাই টাকা ক্লিয়ার। এখন সিনিয়র মানুষ, কিছু বলতেও পারি না, সইতেও পারি না। কিরে, এগুলো মেয়ে নাকি? মেয়ে তো, এটা তো মেয়ে। পিছনে যারা বাইক চালাইলো, যে বাইক চালাচ্ছে সে মেয়ে মানুষ, ওই গেট আপ দেখে বুঝলাম। টাওয়ারও ডিসকাভার চালাচ্ছে, দেখি যদি পুলিশ টুলিশ হয় আবার ঝামেলা না। যাই হোক, অতটা রিস্ক নেওয়া ঠিক হবে না আমার পক্ষে, কেননা প্রতিনিয়ত যেহেতু এই রাস্তা দিয়ে জার্নি করি আমি। रुको जरा सब्र करो।
এদিকে আমার বোন ছিল একটা, আমার নিজের বোন, তার এদিকে শ্বশুর বাড়ি ছিল। এই জায়গাটার নাম মূলত পাঁচজুম্মা, গাইবান্ধা পাঁচজুম্মা। বোনটা না চলে গেছে, আল্লাহ তারে নিয়ে গেছে। তখন থেকে পরিবারটা একেবারে ভেঙে পড়ছে, আমার পরিবারটা। এই কাম সারছে, এগুলা কতই দেখবো রে ভাই। যে আল্লাহ খোলা জায়গায় প্রস্তাব পায়খানা করা যায়, এটা তোরা চাইলে একটু ইয়ে করে কষ্ট করে একটা মসজিদ মাদ্রাসার যে ওয়াশরুম গুলো আছে সেখানে যা না ভাই, দরকার কি, একটু জায়গাটা পবিত্র আছে, থাক না। এগুলা দেখা যায় সচরাচর বেশি শহর বন্দর গুলাতে, যেটা মোটেও আসলে ঠিক না। এটা মূলত পাঁচজুম্মা, আর এখানে জড়িয়ে আছে আমার অনেক স্মৃতি। বোন চলে গেছে কিন্তু স্মৃতিগুলা রেখে গেছে। বড় বোন এমন একটা জিনিস, আসলে না থাকলে বোঝা যায়। যেমন আমি বুঝতেছি, ওর যখন ছবিটা আমি দেখি, ওর কিছু ছবি আমার ফোনের মধ্যে আছে, যখন ছবিটা দেখি মানে কলিজাটা ছিঁড়ে যায়, এরকম একটা অবস্থা। তাই আপনাদের একটা উপদেশ আমি দেই, হ্যাঁ, যেহেতু আমি এই ঘটনার সাক্ষী। আপনারা বড় বোন হোক কিংবা ছোট বোন হোক, অথবা ছোট ভাই হোক অথবা বড় ভাই হোক, তাদের সাথে আপনারা দুর্ব্যবহার করবেন না, হ্যাঁ, সহনশীল হবেন একে অপরের। ছোট ভাই বড় ভাইকে সম্মান করো, অথবা বড় ভাই ছোট ভাইদেরকে আদর যত্ন করেন, ভালোবাসা দেন। ওনারা যেন মুখের উপরে কোনো কথা বলতে না পারে, অসম্মানজনক যেন কোনো বাক্য উচ্চারণ করতে না পারে। কথা হলো, বোন মারা গেছে, আমার অনেক স্মৃতি রেখে গেছে। এখন মনে হচ্ছে যে বোনের যদি পা দুটা ধরে কান্নাকাটি করতে পারতাম, বোন মাফ করে দিস, অনেক ভুল ত্রুটি করছি, অনেক তোর সঙ্গে তর্ক বিতর্ক করছি, আসলে ওকে দেওয়ার মতো, ওর থেকে চাওয়ার মতো কোনো অপশনে আর নাই। এখন এতটুকু আসলে করার আমার ক্ষেত্রে, ওর জন্য দোয়া করা। এই দেখেন ভ্যানওয়ালাটার দিকে দেখেন, এ পাগলা চোগলা, এগুলা ভ্যান নিয়ে নামে কেন, আমি এটাই তো বুঝি না। আরে তুমি ভাই পাগলা, তুমি ভ্যান নিয়ে কি জন্য রাস্তায় নামবা, আমারে বলো তো। কত কাজ আছে, হ্যাঁ, রিজেক্টের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। কথা হলো, তুমি কিছু জানো না, সিগন্যাল মেনটেন করতে পারো না, তুমি অটো চালক, তুমি ভ্যান চালক, তুমি বাইক চালক, তুমি বাস চালক, তুমি ট্রাক চালক, বাস চালক, এনাদের কথা বললে বলো হবে কেন না? এনারা যথেষ্ট ভালোভাবে গাড়ি চালানোর চেষ্টা করে, কিন্তু অটো চালক, মোটর চালক, এগুলা চালক, এনারা অবশ্যই নিতান্তই গরিব, এনাদের দিকে দেখা উচিত। তবে একটা দুর্ঘটনা না বিশাল বড় একটা আসলে কষ্টের কারণ, একটা পরিবারকে নিমিশে শেষ করে দেয় একটা দুর্ঘটনা, যেটা কেউ বুঝবে না। যারা এরকম বিপদে পড়ছে তারাই বুঝবে, বা যার পরিবার থেকে হারাইছে। এই যে কত বড় ব্যাককল মানুষ হলে হয়, এটা তো রোড, তাই না? এই দেখেন এখানে কিন্তু ভাইরাল হয়েছে ইয়েটা, হ্যাঁ, আপনার সরিষা খেতে আসা ওই ছবি উঠাইছে, উঠাইছে। আপনারা যমুনা টিভির মধ্যে দেখবেন যে সরিষা ক্ষেত নষ্ট করছে গাইবান্ধা, সরিষা ক্ষেত ভাইরাল, সরিষা ক্ষেত গাইবান্ধা। এই যে এই দৃশ্যগুলো দেখতে পারবেন, এইগুলা মূলত এটাই সেই সরিষা ক্ষেতের ইয়াগুলা, আপনার ভাইরাল সরিষা ক্ষেত। যাই হোক, আমি প্রতিনিয়ত আসি যাই, যার কারণে আমার কাছে জিনিসটা একেবারে স্যাম্পল মনে হয়। অন্যান্য কারো কাছে এটা খুবই অবাক হওয়ার একটা বিষয় হয়, যার কারণে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একদম পুরো ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসছিল।
বললাম যে উপদেশমূলক একটা যেটা কথা বললাম, যেটা ছোট ভাই হলে বড় ভাইকে সম্মান করেন, ছোটরা বড়দেরকে সম্মান করেন, ভাই অথবা বোন হোক, আর বড়রা ছোটদেরকে অবশ্যই আদর ভালোবাসা দিবেন, ভাই হোক অথবা বোন হোক। অনেক ক্ষেত্রে দেখা যায় মামারা, এই মামা টাইপের মানুষগুলো আমি পছন্দ করি না। আমিও কিন্তু একজন মামা, সেই ক্ষেত্রে আমি বলবো যে মামা টাইপের মানুষগুলো এতটা স্বার্থপর, সবার ক্ষেত্রে না, 100 জনের মধ্যে একটা মামা ভালো হয়, আর বাকি 99 মামাটা এদের মতো জারুয়া আল্লাহ দুনিয়াতে নাই। এই মামা টাইপ মানুষগুলা, এরা বোন হোক অথবা ভাগ্নে ভাগ্নি হোক, এদের অধিকার আদায় করে না বা করতে দেয় না। এরা হস্তক্ষেপ করে, সর্বদা হস্তক্ষেপ করে এরা। এইসব বেয়াদব, এইসব মানে কুলাঙ্গার মামা আল্লাহ দুনিয়াতে যেন না থাকে। আমিও যদি সেম পজিশনের লোক হয়ে থাকি, আমিও যেন দুনিয়াতে না থাকি। মামারা হলো আদরের জিনিস, সম্মানের জিনিস। মামারা সম্মান পাবে, আদর পাবে যদি ভাগ্নে অথবা ভাগ্নি অথবা বোনের হক আদায় করে, তবেই। কিন্তু কিছু কিছু না, অধিকাংশ মামারাই এই টাইপের না। অধিকাংশ মামারা কিভাবে দড়ি মারি খাওয়া যায়, শুয়োরের বাচ্চারা। আমারে গালি বের হচ্ছে, আমি দেখতেইছি, এখনো দেখতেছি। আমার রিলেটিভের মধ্যেও এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। মামা টাইপের লোকগুলো এতটা বেয়াদব হয়, অনেকটা সম্মানজনক তারা, তবে খুব খুব কোয়ালিটিলেস, খুব কোয়ালিটিলেস। তাদের মধ্যে কোয়ালিটি ফুল হইতে হবে, তবে মামার যে একটা সম্মান, মামার যে একটা মামা, আপনি যে মামা, সেই ডাকটা পূর্ণতা পাবে। কোয়ালিটি লেস হইলে হবে না। আমি ইতিমধ্যেই চলে আসলাম ইয়াতে, আপনার নতুন ব্রিজ এলাকায়। এই ক্ষেত্রে সোজা আমি পুরাতন ব্রিজে উঠবো না, এখান থেকে ডাইরেক্টলি ডেভিড কোম্পানি পাড়া চলে যাব। ডেভিড কোম্পানি পাড়া যে হাতির ঝিল ব্রিজটা বলে, ওই ব্রিজের উপর দিয়ে চলে যাব। আমি এটা ভিডিওটা অফ করব আপনার হাতির ঝিল পার হয়ে অথবা হাতির ঝিলের আগেই, যাওয়ার আগেই। এটা মূলত নতুন ব্রিজ। এখানে নতুন ব্রিজের পাশেই যে আরেকটা ব্রিজ কেন দিচ্ছে, কি জন্য দিচ্ছে, এটা কিছুই বুঝতেছি না। আমার আর আসলে মাথায় ঢুকতেছে না, কেননা এই নতুন ব্রিজটাই কিন্তু ভালো। ব্রিজটা অনেক বড় ব্রিজ। হ্যাঁ, মূলত সংস্কার করা লাগতো আপনার পুরাতন ব্রিজটা। একটা দিন খুব ইচ্ছা যে একেবারে 6-7 ঘন্টার একটা ভিডিও আমি ইউটিউবের মধ্যে আপলোড করব, এমন ইচ্ছাটা শুধু ইচ্ছাই থেকে যাচ্ছে, পূর্ণতা পাচ্ছে না। আমি চাইতেছি যে একদিন আলিবাবা থিম পার্কে যাব। একটা সুন্দরগঞ্জ এরিয়ার মধ্যে আলিবাবা থিম পার্ক একটা আছে, সেখানে যাব। দেন সেখানকার পুরো পরিবেশটা আমি ভিডিও করে নিয়ে আসবো। তবেই মনে হয় 5-6 ঘন্টার একটা জার্নি এবং 5-6 ঘন্টার একটা ভিডিও আসলে নিতে পারবো। রুক রুক রুক, এই সিগন্যাল দেখেন, আরে সিগন্যাল চলতেছে, এই যে ব্যাটার ঘরে ব্যাটা টান মারছে। এই রাস্তায় আসলে যে হারে মোচড়, এই রাস্তা থেকেও আরেকটা রাস্তা আছে ডেভিড কোম্পানি পাড়ার। এখানে টোটালি 3টা রাস্তা আছে আসা যাওয়া এবং বের হওয়ার জন্য। 3টা রাস্তা আছে, 3টাই একে জঘন্য রাস্তা, খুব মোচড়। গলি যেহেতু, এটা মোচড় তো হবেই।
মানে মোচড়গুলা খাড়া মোচড়, আপনাকে খাড়া ভাবে ঘুরাইতে হবে। অন্যান্য মোচড় থাকে না, একটু শুয়ে টুয়ে ঘুরানো যায়, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা, একদম খাড়া মোচড়। আপনি যদি হর্ন না দিয়ে এখানে এই মোচড়ে ঘুরতে আসেন বা ঘুরাইতে আসেন, আপনি গিয়ে আকামছে, ওপারে দেখা হবে আপনার সঙ্গে তখন। একদিন বাজাই দিছিলাম আমি, ওরকম একটা ঘটনা ঘটছিল। আমি এই পর্যন্ত আসলে ভিডিওটা কন্টিনিউ করব, আর ভিডিওটা আমি আর চাইতেছি না